আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে অনেক বেশি গরম পড়েছে। কতক্ষণ ছাদে গেলাম। এই ভিডিওটা আমার ছাদের থেকে নেওয়া ঠিক মাগরিবের আগ মুহূর্তে। সূর্যটা এখনো মনে হয় যেন ঝলঝল করতেছে, ওটাই ভিডিও করলাম। একটু একটু বাতাসও ছিল, গরমটার পাশাপাশি বাতাসটাও, ঠান্ডা বাতাসটাও গায়ে লেগেছে। আলহামদুলিল্লাহ বিকেলের সময়টা ভালোই কেটেছে। কে কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টে। আজকে আপনাদের সাথে আমি দুটো সহজ রেসিপি শেয়ার করব। একেবারে সহজ, এবং গরমের দিনে এই রান্নাগুলো করে খাবেন। খুব কম সময়ে রান্না হবে, একদিকে আরেকদিকে শরীরের জন্য অনেক ভালো। দুটো রেসিপি শেয়ার করব। আর রেসিপি দুটো শেয়ার করার পাশাপাশি আমি আপনাদের সাথে কিছু কথা বলবো, আর রান্নাটা কী কী দিচ্ছে সেটাও কথার ফাঁকে ফাঁকে বলে দেব। কথাগুলো থেকে বিশেষ করে আমাদের বাবা মা আমরা যারা আছে, আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। আমি বাবা মা এবং সন্তানদেরকে নিয়ে আজকে কিছু কথা বলবো। এই কথা বলতে বলতে আমি আসলে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এখানে কয়েকটা কই মাছকে আমি হাফ করে কেটে নিয়ে এগুলোকে হালকা ভেজে নিয়েছি। আর ভাজাটা তো সাধারণ ব্যাপার, হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এটা হালকা ভাজা যেটা, সেটা একটু পানি দিয়ে বসিয়ে দিলাম আজকে সরাসরি। আর পেঁয়াজ দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের, রসুন বাটা 1 চা চামচ। বাকি মশলাগুলো সেটা বলছি। এখানে হলুদ দিলাম 1 চা চামচ। আমি বলতে ভুলে গেছি, এই রান্নাটা আমি আজকে ধুন্দুল দিয়ে করব। এই রান্নাটা, এটা তরকারিটা একদম নরম তরকারি, আর এটা গরমের জন্য খুবই ভালো। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী, এটার কতটুক বা কী রকম তরকারি ওটা তো সবাই আমরা বুঝবো। মরিচটা আজকে একটু কমিয়ে দিলাম, এটা 1 চা চামচ থেকে অল্প একটু কম দিয়েছি। আর এটাও দিতাম না যদি আমার তরকারিটা মিষ্টি জাতীয় না হতো, তাহলে আমি আর একটু কমিয়ে দিতাম। এখানে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি। অনেকে হয়তো বা মাছ রান্নাতে জিরেটা ইউজ কমই করে, তা আমার কাছে মনে হয় জিরেটা দিলে ভালোই লাগে। এবার একটু নেড়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানে থাকা তেলটা দিয়ে দিলাম, যদি লাগে প্রয়োজনে পরে ব্যবহার করবো, আর একটু না হলে না। আমি এখানে সব কিছু কম করে মশলাটা ব্যবহার করেছি। আর গরমের সময় মশলা জাতীয় রান্নাটা একটু এড়িয়ে চলবেন, কম মশলায় রান্না করলে ভালো। আর একটু সবজি খেতে চাইবেন বেশি, কারণ সবজিটা সবচেয়ে ভালো। কোনো সবজি দিয়ে যদি মাছ বা মানে সবজির যে রান্নাটা, সেটা সবজিটা করলেও ভালো লাগে। আমি মাছটা ভাজার পরও একটু কষিয়ে নিয়ে, না হলে আমার কাছে খেতে ভালো লাগে না। আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই যে ধুন্দুলটাকে আমি প্রথমে ধুয়ে তারপর ছিলে, এটাকে আমি আমার যেরকমভাবে পিস করব আমি এভাবে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরোগুলো করে নেবেন। আমি কই মাছটার উপরে দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা নরম, এটা এমনিতে নরম হয়ে যাবে দেখবেন। এবার একটু হালকা হাতে নেড়ে দেব, এটা ঢাকনা দিয়ে দিলাম। আমি রান্নাটা হচ্ছে থাকুক, আমি কিছু কথা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এটা আমাদের সকলেরই জানা দরকার এই জিনিসগুলো। আমরা বাবা মারা আসলে অনেক কিছুই বুঝি না, বা সন্তানদেরকে আমরা অনেক রকমের মানে টেনশানে বা অনেক রকমের চাপের মধ্যে আমরা সন্তানদেরকে রাখি, এগুলো আসলে ঠিক না। সেটা নিয়ে কিছু কথা বলবো। কয়েকদিন আগে এসএসসির রেজাল্ট আউট হলো, তো ইউটিউবে প্রায়ই আসে যে জিপিএ না পেয়ে মানে একটা ছাত্র বা ছাত্রী আত্মহত্যা করলো, এরকম করে কয়েকটা আমি দেখলাম যে ওরা জিপিএ A+, কেউ আছে A+, বা কেউ পাশে করেনি, ওই রকম জন্য তারা আত্মহত্যা করলো। এটা করতে যাবে কেন? জীবন থেকে কি পরীক্ষার রেজাল্টটা খুব বেশি আমাদের কাছে? কখনোই না। আসলে যে কেন বাচ্চারা এরকম করে বা তাদের কী রকম চাপে পড়ে তারা এই কাজটা করে, সেটা বুঝি না, জানি না আমি। তা আমার এই কথাগুলো যখন আমি ইউটিউবে দেখি, তখন আমার
একটা কথা, আমার ঘটনা মনে পড়লো। প্রফেসর তারেক শামসুর রহমানের মতো নিঃসঙ্গ করুণ মৃত্যু বাংলাদেশের বেশিরভাগ বাপ মায়ের জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করেন বা নাই করেন। বাংলাদেশের মিডল ক্লাসের ফ্যামিলির প্রতিটি বাপ মা সন্তানকে এমনভাবে মানুষ করেন, বড় হও, ধনী হও, টাকা কামাও, স্ট্যাটাস বানাও, ক্যারিয়ার বানাও। কথাগুলো জব করতে করতে এই বাপ মায়েরা, মানে আমরা যারা বাবা মা আছে, আমরা বলতে ভুলে গিয়েছি সন্তানদের, এবার একটু থামো। কেউ বলে না, কেউ না। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের রেসের গোড়া বানানোর প্রক্রিয়া চলতে থাকে। তাদের আদর যত্ন ভালোবাসার সাথে সাথে বারবার মনে করিয়ে দেওয়া হয়, তোমাকে কিন্তু ওর মতোই হতে হবে, না হতে পারলে কিন্তু আমাদের মুখ উজ্জ্বল হবে না। ছেলে মেয়েও শুরু করে দেয় দৌড়, ক্যারিয়ারের জন্য দৌড়, স্ট্যাটাসের জন্য দৌড়, ওর মতো হওয়ার জন্য দৌড়, বাপ মায়ের মুখ উজ্জ্বল করার জন্য দৌড়। কেউ সেই দৌড়ে জিতে, কেউ হারে। যে হারে তাকে বারবার মনে করিয়ে দেওয়া হয়, তুমি পরাজিত, তুমি আমাদের মুখ উজ্জ্বল করতে পারো নাই। আর যে জিতে, তারে নিয়ে বাপ মা শুরু করে দেয় নতুন পর্ব। দেখেছ আমার ঘোড়া কত সুন্দর দৌড়ায়। আমরা ওই ঘোড়ারই সফল বাবা মা। সমাজের মুখ উজ্জ্বল করার খেলা শেষ হয়, স্ট্যাটাসের খেলা শেষ হয়, ক্যারিয়ারের খেলা শেষ হয়, আত্মীয়দের মধ্যে জিতে যাওয়ার খেলাটাও শেষ হয়। বাপ মায়ের বয়স হয়, বাপ মা এবার চায় তাদের বাজির ঘোড়া ঘরে ফিরে আসুক। খেলা তো শেষ হলো, আর কত। কিন্তু ততদিনে ঘোড়া একলা চলতে চলতে শিখে গেছে, মানে ততদিন ঘোড়া একলা চলাটা শিখে গিয়েছে, ততদিন ঘোড়াটা আরো জোরে দৌড়ানো শিখে গিয়েছে। সেও এখন ক্যারিয়ার, স্ট্যাটাস, টাকা হিসাব করতে শিখে গেছে। সে দৌড়াতে শিখেছে, কিন্তু সে থামতে শেখেনি। মানুষ বাপ মায়ের ভালোবাসা, মায়া, দয়ার কথাবার্তা ওই ঘোড়া সন্তানটি এখন আর বুঝতেই পারে না। বাপ মায়ের ভালোবাসার কথা তার কাছে দুর্বোধ্য মনে হয়। তাকে তো ছোটবেলা থেকে দৌড়ানো শেখানো হয়েছে, থামতে শেখানো হয়নি। তাকে ছোটবেলা থেকে ক্যারিয়ারের অঙ্ক শেখানো হয়েছে, ভালোবাসার উত্তর তো শেখানো হয়নি। একটা সময় গিয়ে বাপ মায়েরা ঠিকই বুঝতে শুরু করেন, সন্তানের লুক্রেটিভ ক্যারিয়ার চেয়ে সন্তানকে একটু ছুঁয়ে দেখা বেশি আনন্দের। ছেলেটার সাথে বিকেলে একটু চা খাওয়া অনেক বেশি মূল্যবান। আত্মীয় স্বজনের কাছে মুখ উজ্জ্বল করার চেয়ে সন্তানের ক্যারিয়ার নিয়ে গর্ব করার চেয়ে এক বিকেলে বারান্দায় বসে মেয়েটার মাথায় তেল দিয়ে দেওয়াটা বেশি আনন্দের, চুলে বেনি করে দেওয়াটাও বেশি সুখের। এক বুক ক্লান্তি নিয়ে কবি হেলাল হাফিজ লিখেছিলেন, কেউ বলেনি ক্লান্ত পথিক, দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নাও। প্রিয় বাপ মায়েরা, আপনাদের সন্তানেরা দৌড়াতে দৌড়াতে ক্লান্ত, তাদের একটু থামতে বলেন, একটু জিরিয়ে নিতে বলেন। তাদের ঘোড়া বানাবেন না প্লিজ, যান্ত্রিক রোবট বানাবেন না প্লিজ, তাদের মানুষ বানান। তাদের শুধু ক্যারিয়ার শেখাবেন না, শুধু স্ট্যাটাস আর টাকা পয়সা শেখাবেন না, তাদের ভালোবাসতেও শেখান। এতে হয়তো আপনার ছেলে বিশ্বের সেরা বিজ্ঞানী হতে পারবে না, হার্ভার্ড নাসা কাঁপাতে পারবে না, সফলতার হিমালয় জয় করতে পারবে না, কিন্তু বিশ্বাস করুন সে আপনার কথা বুঝবে, আপনার হাতটা ধরতে পারবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার খোঁজ নিতে ওষুধটা খাইয়ে দিতে পারবে। বিশ্বাস করেন, নাসার বিজ্ঞানী সফল রোবট সন্তানের চেয়ে আপনার হাতে হাত রাখা ব্যর্থ মানব সন্তান আপনার জন্য অনেক বেশি কাজের। এটা আমাদের সব মা বাবাদের বুঝতে হবে। আপনার সন্তানকে বাজির ঘোড়া নয়, ভালোবাসার মানুষ
বানান প্লিজ। এই কথাগুলো আমি বলার উদ্দেশ্য হলো, আমরা বাবা মারা আসলে ওর বাচ্চা এত ভালো করছে, আমারগুলা কেন না, কেন ওর ছেলে বা ওর মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, আমারটা কেন, আমরা সবসময় এই টাইপের চিন্তাধারা করি। এটা আমরা প্রত্যেকটা বাবা মা, আমার মনে হয় 100%-এর মধ্যে 1-2% আছে কিনা যে এর ব্যতিক্রম কিনা আমার জানা নাই। আমি নিজেও একজন মা, আমারও এই ধরনের ছিল। বাচ্চাদেরকে সবসময় আমরা মানে ওর ওর ভালো হয়েছে, তোমার প্লেসের ভিতরে নাম্বার নেয় কেন, বা তোমার এত কম কেন, তোমার পার্সেন্টেজ, এই টাইপের কথাগুলো আসলে এগুলো ঠিক না। আমি এই কথাগুলো বলার অর্থ হলো যে কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট আউট হলো, এতগুলা মানে ছেলে মেয়ে বা যাই হোক আত্মহত্যা করছে। ওই বাবা মাকে ফিরে পাবে তাদের সন্তানদের? নিশ্চয়ই তাদের মনের ভিতরে এটার জন্য ছিল যে আমার বাবা মা বা আমাদের বাবা মা মানে আমরা ব্যর্থ হওয়া বা ফেল করার কারণে ওদের সমাজে মুখ দেখাতে পারেন না, আমার বান্ধবী বা আমার বন্ধু ভালো রেজাল্ট করছে সেখানে আমি ফেল করেছি, এগুলো নিয়ে ওদের ভিতরে সবসময় একটা আফসোস ছিল। তখন এই জন্যই তারা আসলে পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এটা কোনোভাবেই ঠিক না, এটা আমাদের ধর্মে সম্পূর্ণ নিষেধ, এটা করা খুবই গুনার কাজ। আল্লাহ মাফ করুক, আমাদের সকল সন্তানদের এইসব জিনিস বা আমাদের এইসব জিনিস থেকে হেফাজত করুক। আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। কথাগুলো আজকে আমার বলার কারণ হলো, আমরা আসলে বাচ্চাদেরকে কখনোই টেনশন দেওয়া উচিত না, ওদেরকে রেসের গোড়া বানাবো না, ওদেরকে আমরা ব্যর্থ হোক, ওরা সাধারণভাবে একটা চাকরি করুক, ওটাতে আমরা সুখে থাকি। আর কি বলবো, আসলে বলতে গেলে অনেক কথাই বলতে হয়, কিন্তু এত কথা আর বলতে ইচ্ছে করছে না, মনটা অনেক খারাপ লাগে। এবার আমার কথাগুলো শেষ, আমার একটা রান্না শেষ, আর একটা রান্না আমি শুরু করেছি, সেটা বলতেছি। এটা হলো পটল দিয়ে টক দই দিয়ে রান্না করবে। এটা গরমের দিনের জন্য খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। আমি এই রান্নাটা করেছি, সবাই অনেক পছন্দ করে খেয়েছে আলহামদুলিল্লাহ। এখানে পটলগুলোকে আগে ধুই আমি ছিলে, এটা আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি। আর ভিতরে যে মানে বিচিগুলো খুব শক্ত মনে হয়েছে, ওগুলাকে আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে বের করে নিয়েছি, কারণ পটলের বিচি বা কাঁকরোলের বিচি আমার বাসায় এটা অপছন্দের জিনিস, তাই আমি চেষ্টা করি ওগুলো একটু সরে নিতে। এগুলাকে আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে এগুলাকে হাফ ফ্রাই করে নেব, প্রায় 50% সিদ্ধর মতো এটা ভেজে নেব। তারপর বাকিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। এই যে ভাজিটা হয়ে আসতেছে, ওটাই দেখালাম। গরমের দিনে টক জাতীয় জিনিসটা বেশি খাবেন, চেষ্টা করবেন, সবসময় চেষ্টা করবেন যে টক যে কোনো একটা খাবার রাখার জন্য। আমি বিশেষ করে ডালের মধ্যে আম দিয়ে রান্না করতে বেশি চেষ্টা করি, বা টমেটোর টকটা করি। এখন আর টমেটো তত স্বাদ লাগে না, তারপরেও যদি মনে হয় যে না ঠিক আছে, একঘেয়েমি আম দিয়ে ডালটা রান্না করতে করতে একঘেয়েমি হয়ে গেছে, তখন আমি টমেটোর টকটাই করি, ভালো লাগে, খারাপ লাগে না। আজকে এই দুটা রান্না করলাম, দুটা রান্না এই গরমের জন্য খুবই ভালো। আমার পটলটা ভাজি করার মানে 50% মানে ভাজার পরে আমি এটা তুলে রেখেছি। এবার অল্প একটু তেল দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিলাম। আমার বাসায় তেলটা আসলে কমই চলে, আমার হাজব্যান্ড তেল অত পছন্দ করে না, পরিমাণ মতো যতটুকু লাগলেই না যতটুকু লাগে ততটুকু দিয়ে, ওর মানে বেশি তেল বা বেশি রিচ ফুড খাওয়া আসলে ঠিকও না। চেষ্টা করি যতদূর মানে এইগুলা রিচ ফুড খাওয়া থেকে দূরে থাকার জন্য, অন্তত শরীরটা ভালো থাকার জন্য। আমি এখানে একটু কালো জিরা ফোড়ন দিয়েছি, সাথে 2-3টা কাঁচামরিচকেও একটুখানি কেটে দিয়ে দিলাম। একটু এখানে অল্প একটু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দেব, রসুন বাটা দিলাম অল্প একটু করে। মশলাগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। মশলার গন্ধটা চলে গেলে, যে কোনো রান্নাতে চেষ্টা করবেন মশলাটা একটু কষিয়ে রান্না করতে, বা তেলে ভেজে যেন গন্ধটা চলে যায় ওভাবে রান্না করতে, তাহলে বেশি খেতে ভালো লাগে। কয়েকদিন মাঝে দিয়ে কয়েকদিন তাও একটু ঠান্ডা পড়েছে, এখন আর ঠান্ডা নাই, এখন আবার গতকালও খুব গরম পড়েছে, আজকেও খুব গরম। বেশি বেশি ওর স্যালাইন খাবেন, শরবত জাতীয় জিনিসগুলো খাবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন ফ্রিজের পানিটা কম খেতে চেষ্টা করবেন, কারণ এখন অনেকেরই ঠান্ডা লাগতেছে, জ্বর আসতেছে, গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে। খেয়াল রাখবেন নিজের প্রতি, বাচ্চাদের প্রতি বা সন্তানদের প্রতি।
আর হলো হাজব্যান্ডের প্রতি, পরিবারের সকল সদস্যের প্রতি খেয়াল রাখবেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আর লবণটা দিলাম স্বাদ অনুযায়ী। একটুখানি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিব, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা যদি মনে করেন যে কাঁচা মরিচের ঝালটাই রান্না করবেন তাহলে ইচ্ছে সেভাবে রান্না করতে পারেন। আমি হালকা একটু মরিচের গুঁড়ো এটার সাথে অ্যাড করলাম। দই পটলটা খেতে ভালোই লাগে, তবে আমার কাছে মনে হলো এটা ভাতের থেকে পোলাও দিয়ে খেতে মনে হয় বেশি ভালো লাগে। একটু পরে পরে নেড়ে দিচ্ছি। এখানে টক দইটা আমার ফ্রিজে ছিল, আমি টক দইটা দিয়ে দিলাম। এখন এখানে প্রায় 3 টেবিল চামচের মতো হবে, আন্দাজ করে দিয়েছে। টক দইটা দেওয়ার পরে এটা অনেকক্ষণ নাড়তে হবে, না হলে এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে বাকি জিনিসগুলো অ্যাড করব। এটা অনেকক্ষণ নাড়তে হবে, না হলে আপনি যদি নাড়া বন্ধ করে দেন বা না মিশে তাহলে এটা একদম ছানা ছানা লাগবে, তরকারিটার মধ্যে দেখতে ভালো লাগবে না। এটার মধ্যে একটু চিনি অ্যাড করলেও ভালো হয়, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলেও খেতে ভালো লাগে। এই জন্যই আমি বলেছি যে এটা পোলাওর সাথে বেশি ভালো লাগে। আমরা এটা দিয়ে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলো তো আগেই রান্না হয়ে আছে। মোটামুটি আমার সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে, শুধু চিনি অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করবে, একেবারে অল্প। আপনারা ইচ্ছে করলে এই পরিমাণের তরকারিতে হাফ চা চামচ অ্যাড করতে পারেন, আমি তার থেকেও কম অ্যাড করেছি। এটা কষানোর পরে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দেব, যেন বাকি সিদ্ধ পটলটা যেন যতটুকু বাকি সিদ্ধ আছে ওই সিদ্ধটা যেন হয়ে যায়। তারপর মাখা মাখা হলে নামিয়ে নেব। এই রান্নাটার মধ্যে অল্প একটা দুটা যদি লেবু পাতা দেওয়া যায় তাহলে গ্রানটা আরও বেশি ভালো লাগে, কিন্তু আসলে বাসার থেকে নিচে নেমে যে আবার লেবু পাতা আনবো আমার ইচ্ছা করেনি, এই জন্য আমি আনিও নি। আমার নিচে অনেক ধরনের গাছ আছে, আপনাদের একসময় ইনশাল্লাহ দেখাবো সময় করে। একটু নেড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। পানিটা দিয়ে দিলাম, দেখতেছি কতটুকু পানি লাগবে, পরে লাগলে আর একটু অ্যাড করব। আপনাদের কার কার কাছে আমার রান্না ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার কোনো কিছু ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্ট করবেন, নিজেকে ইনশাল্লাহ শুধরে নেব। এটাকে একটু পানি দিয়ে দিলাম, কষিয়ে নিব। সোজা কথা একটুখানি পানি দিয়েছি, কষিয়ে নেব। লাগলে আর একটু পানি দিয়ে দিব, যতটুকু প্রয়োজন অতটুকু পানি নেব। আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, যে কথাগুলো আমি সন্তানদের নিয়ে বলেছি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। সবসময় আমরা মা বাবা যারা, আমরা সবসময় এইভাবে চিন্তা করি যে বাচ্চাগুলা ভালো করবে, একটা ভালো পজিশনে যাবে, ওদের অনেক নাম ডাক হবে, সোসাইটিতে আমরা মুখ দেখাতে পারবো। এই ভাবনাটা আমাদের প্রত্যেক বাবা মার খুব বেশি। আসলে এটা ঠিক না। একটা সময় মনে হয় যেন না, আমরা তো বাচ্চাগুলোর আসলে রোবটে তৈরি করে ফেললাম, ওদের রেসের গোড়া বানিয়ে ফেললাম, এটা ঠিক না। পানিটা দিয়ে দিলাম, এরপর আর আমি জল ইউজ করব না হয়তোবা। আপনারা দেখতে থাকুন। আমার রান্নাটা হলে আমি সার্ভ করে দেখাবো। আর বেশিক্ষণ কথা বলবো না, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিন নতুন আর একটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।